রবীন্দ্র জন্মমাস উপলক্ষে গল্পের ক্যারাভ্যান চ্যানেলে আপনারা শুনছেন ঘরে বাইরে। আজ এই উপন্যাসের পঞ্চম পর্ব। নিখিলেশের আত্মকথা। রাত্রি ৩টের সময় জেগে উঠে আমার হঠাৎ মনে হয়, যে জগতে আমি একদিন বাস করতুম সে যেন মরে ভূত হয়ে আমার এই বিছানা, এই ঘর, এই সব জিনিসপত্র দখল করে বসে আছে। আমি বেশ বুঝতে পারলুম মানুষ কেন পরিচিত লোকের ভূতকেও ভয় করে। চিরকালের জানা যখন এক মুহূর্তে অজানা হয়ে ওঠে, তখন সে এক বিভীষিকা। জীবনের সমস্ত ব্যবহার যে সহজ স্রোতে চলছিল, আজ তাকে যখন এমন খাদে চালাতে হবে যে খাদ এখনো কাটা হয়নি, তার বিষম ধাঁধা লেগে যায়। তখন নিজের স্বভাবকে বাঁচিয়ে চলা শক্ত হয়। তখন নিজের দিকে তাকিয়ে মনে হয় আমিও বুঝি আর একজন কেউ। কিছুদিন থেকে বুঝতে পারছি সন্দীপের দলবল আমাদের অঞ্চলে উৎপাত শুরু করেছে। যদি আমার স্বভাবে স্থির থাকতুম, তাহলে সন্দীপকে জোরের সঙ্গে বলতুম, এখান থেকে চলে যাও। কিন্তু গোলমালে অস্বাভাবিক হয়ে উঠেছি। আমার পথ আর সরল নেই। সন্দীপকে চলে যেতে বলার মধ্যে আমার একটা লজ্জা আসে। ওর সঙ্গে আর একটা কথা এসে পড়ে, তাতে নিজের কাছে ছোট হয়ে যায়। দাম্পত্য আমার ভিতরের জিনিস, সে তো কেবল আমার গৃহস্থ আশ্রম বা সংসার যাত্রা নয়, সে আমার জীবনের বিকাশ। সেই জন্যই বাইরের দিক থেকে ওর উপরে একটুও জোর দিতে পারলুম না। দিতে গেলেই মনে হয় আমার দেবতাকে অপমান করছি। এ কথা কাউকে বোঝাতে পারবো না। আমি হয়তো অদ্ভুত, সেই জন্যই হয়তো ঠকলুম। কিন্তু আমার বাইরেকে ঠকা থেকে বাঁচাতে গিয়ে ভিতরকে ঠকাই কি করে? যে সত্য অন্তর থেকে বাইরেকে সৃষ্টি করে তোলে, আমি সেই সত্যের দীক্ষা নিয়েছি। তাই আজ আমাকে বাইরের জাল এমন করে ছিন্ন করতে হলো। আমার দেবতা আমাকে বাইরের দাসত্ব থেকে মুক্তি দেবেন। হৃদয়ের রক্তপাত করে সেই আমি মুক্তি পাব। কিন্তু যখন পাব, তখন অন্তরের রাজত্ব আমার হবে। সেই মুক্তির স্বাদ এখনই পাচ্ছি। থেকে থেকে অন্ধকারের ভিতর থেকে আমার অন্তরের ভোরের পাখি গান গেয়ে উঠছে। যে বিমলা মায়াই তৈরি, সেই স্বপ্ন ছুটে গেলেও ক্ষতি হবে না। আমার ভিতরের পুরুষটি এই আশ্বাসবাণী থেকে থেকে বলে উঠছে। মাস্টারমশাইয়ের কাছে খবর পেলুম সন্দীপ হরিশকুণ্ডুর সঙ্গে যোগ দিয়ে খুব ধুম করে মহিষমর্দিনী পুজোর আয়োজন করছে। এই পুজোর খরচা হরিশকুণ্ডু তার প্রজাদের কাছ থেকে আদায় করতে লেগে গেছে। আমাদের কবিরত্ন আর বিদ্যাবাগীশ মহাশয়কে দিয়ে একটি স্তব পাঠ করানো হচ্ছে, যার মধ্যে 2 অর্থ আছে। মাস্টারমশাইয়ের সঙ্গে এই নিয়ে সন্দীপের একটু তর্কও হয়ে গেছে। সন্দীপ বলে, দেবতার একটা এভলিউশন আছে। পিতামহরা যে দেবতা সৃষ্টি করেছিলেন, পৌত্রেরা যদি সেই দেবতাকে আপনার মতো না করে তোলে, তাহলে সে নাস্তিক হয়ে উঠবে। পুরাতন দেবতাকে আধুনিক করে তোলাই আমার মিশন। দেবতাকে অতীতের বন্ধন থেকে মুক্তি দেবার জন্যই আমার জন্ম। আমি দেবতার উদ্ধারকর্তা। ছোটবেলা থেকে দেখে আসছি সন্দীপ হচ্ছে আইডিয়ার জাদুকর। সত্যকে আবিষ্কার করার ওর কোনো প্রয়োজন নেই। সত্যের ভেলকি বানিয়ে তোলাতেই ওর আনন্দ। মধ্য আফ্রিকায় যদি ওর জন্ম হতো, তাহলে নরবলি দিয়ে নরমাংস ভোজন করাই যে মানুষকে মানুষের অন্তরঙ্গ করার পক্ষে শ্রেষ্ঠ সাধনা, এই কথা নতুন যুক্তিতে প্রমাণ করে ও পুলকিত হয়ে উঠত। ভোলানোই যার কাজ, নিজেকেও না ভুলিয়ে সে থাকতে পারে না। আমার বিশ্বাস সন্দীপ কথার মন্ত্রে যতবার নূতন নূতন কুহক সৃষ্টি করে, প্রত্যেকবার নিজেই মনে করে সত্যকে পেয়েছি। তার এক সৃষ্টির সঙ্গে আর এক সৃষ্টির যতই বিরোধ থাক। যাই হোক, দেশের মধ্যে মায়ার এই তারিখানা বানিয়ে তোলায় আমি কিছুমাত্র সাহায্য করতে পারবো না। যে তরুণ যুবকেরা দেশের কাজে লাগতে চাচ্ছে, গোড়া থেকেই তাদের নেশা অভ্যাস করানোর চেষ্টায় আমার যেন কোনো হাত না থাকে।
মন্ত্রে ভুলিয়ে যারা কাজ আদায় করতে চায় তারা কাজটারই দাম বড় করে দেখে। যে মানুষের মনকে ভোলায় সেই মনের দাম তাদের কাছে কিছুই নেই। প্রমত্ততা থেকে দেশকে যদি বাঁচাতে না পারি তবে দেশের পূজা হবে দেশের বিষ নৈবেদ্য। দেশের কাজ বিমুখ ব্রহ্মাস্ত্রের মতো দেশের বুকে এসে বাঁচবে। বিমলার সামনেই সন্দীপকে বলেছি, তোমাকে আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এতে হয়তো বিমলা এবং সন্দীপ দুজনেই আমার মতলবকে ভুল বুঝবে, কিন্তু এই ভুল বোঝার ভয় থেকে মুক্তি চাই। বিমলাও আমাকে ভুল বুঝুক। ঢাকা থেকে মৌলবী প্রচারকের আনাগোনা চলছে। আমাদের এলাকার মুসলমানরা গোহত্যাকে প্রায় হিন্দুর মতোই ঘৃণা করত, কিন্তু 2-1 জায়গায় গরুর জবাই দেখা দিল। আমি আমার মুসলমান প্রজারই কাছে তার প্রথম খবর পাই এবং প্রতিবাদও শুনি। এবারে বুঝলুম ঠেকানো শক্ত হবে। ব্যাপারটার মূলে একটা কৃত্রিম জেদ আছে। বাধা দিতে গেলে ক্রমে তাকে অকৃত্রিম করে তোলা হবে। সেইটি তো আমাদের বিরুদ্ধ পক্ষের চাল। আমার প্রধান হিন্দু প্রজাকে ডাকিয়ে অনেক করে বোঝাবার চেষ্টা করলুম। বললুম, নিজের ধর্ম আমরা রাখতে পারি, পরের ধর্মের উপর আমাদের হাত নেই। আমি বৈষ্ণব বলে শাক্ত তো রক্তপাত করতে ছাড়ে না। উপায় কি? মুসলমানকেও নিজের ধর্ম মতে চলতে দিতে হবে। তোমরা গোলমাল করো না। তারা বললে, মহারাজ, এতদিন তো এসব উপসর্গ ছিল না। আমি বললুম, ছিল না সে ওদের ইচ্ছা, আবার ইচ্ছে করেই যাতে নিবৃত্ত হয় সেই পথই দেখো, সে তো ঝগড়ার পথ নয়। তারা বললে, না মহারাজ, সেদিন নেই, শাসন না করলে কিছুতেই থামবে না। আমি বললুম, শাসনে গোহিংসা তো থামবেই না, তার উপরে মানুষের প্রতি হিংসা বেড়ে উঠতে থাকবে। এদের মধ্যে একজন ছিল ইংরেজি পড়া। সে এখনকার বুলি আওড়াতে শিখেছে। সে বললে, দেখুন, এটা তো কেবল একটা সংস্কারের কথা নয়। আমাদের দেশ কৃষি প্রধান, এদেশে গরু যে। আমি বললুম, এদেশে মহিষও দুধ দেয়, মহিষেও চাষ হয়, কিন্তু তার কাটা মুন্ডু মাথায় নিয়ে সর্বাঙ্গে রক্ত মেখে যখন উঠোনময় নৃত্য করে বেড়ায়, তখন ধর্মের দোহাই দিয়ে মুসলমানদের সঙ্গে ঝগড়া করলে ধর্ম মনে মনে হাসেন। কেবল ঝগড়াটাই প্রবল হয়ে ওঠে। কেবল গরুই যদি অবদ্ধ হয় আর মোষ যদি অবদ্ধ না হয়, তবে ওটা ধর্ম নয়, ওটা অন্ধ সংস্কার। ইংরেজি পড়া বললে, এর পিছনে কে আছে সেটা কি দেখতে পাচ্ছেন না? মুসলমানেরা জানতে পেরেছে তাদের শাস্তি হবে না। পাঁচুরেতে কি কাণ্ড তারা করেছে শুনেছেন তো? আমি বললুম, এই যে মুসলমানদের অস্ত্র করে আজ আমাদের উপর আক্রমণ হানা সম্ভব হচ্ছে, এই অস্ত্রই যে আমরা নিজেদের হাতে বানিয়েছি। ধর্ম যে এমনি করেই বিচার করেন। আমরা যা এতকাল ধরে জমিয়েছি তাদের উপরেই তা খরচ হবে। ইংরেজি পড়া বললে, আচ্ছা ভালো, তাই খরচ হয়ে যাক, কিন্তু এর মধ্যেও আমাদের একটা সুখ আছে। আমাদেরই এবার জিত। যে আইন ওদের সকলের চেয়ে বড় শক্তি, সেই আইনকে আজ আমরা ধূলিসাৎ করেছি। এতদিন ওরা রাজা ছিল, আজ ওদেরও আমরা ডাকাতি ধরাবো। একথা ইতিহাসে কেউ লিখবে না, কিন্তু একথা চিরদিন আমাদের মনে থাকবে। এদিকে কাগজে কাগজে অখ্যাতিতে আমি বিখ্যাত হয়ে পড়লুম। শুনছি চক্রবর্তীদের এলাকায় নদীর ধারে শ্মশান ঘাটে দেশসেবকের দল আমার কুশপুত্তলি বানিয়ে খুব ধুম করে সেটাকে দাহ করেছে। তার সঙ্গে আরো অনেক অপমানের আয়োজন ছিল। এরা কাপড়ের কল খুলে যৌথ কারবার করবে বলে আমাকে খুব বড় শেয়ার কেনাতে এসেছিল। আমি বলেছিলুম, যদি কেবল আমার এই কটি টাকা লোকসান যেত, ক্ষেত ছিল না, কিন্তু তোমরা যদি কারখানা খোলো তবে অনেক গরিবের টাকা মারা যাবে, এই জন্যই আমি শেয়ার কিনব না। কেন মশাই, দেশের হিত কি আপনি পছন্দ করেন না? কারবার করলে দেশের হিত হতেও পারে, কিন্তু দেশের হিত করব বলেই তো কারবার হয় না। যখন ঠান্ডা ছিলুম তখন আমাদের ব্যবসা চলেনি, এখন ক্ষেপে উঠেছি বলেই কি আমাদের ব্যবসা হুহু করে চলবে? এক কথায় বলুন না, আপনি শেয়ার কিনবেন না? কিনব, যখন তোমাদের ব্যবসাকে ব্যবসা বলে বুঝবো। তোমাদের আগুন জ্বলছে বলেই যে তোমাদের হাঁড়িও চড়বে
সেটার তো কোনো প্রত্যক্ষ প্রমাণ দেখছি না। এরা মনে মনে খুব হিসাবী, আমি কৃপণ। আমার স্বদেশী কারবারের হিসাবের খাতাটা এদের খুলে দেখাতে ইচ্ছে করে। আর সেই যে একদিন মাতৃভূমিতে ফসলের উন্নতি করতে বসেছিল, তার ইতিহাস এরা বুঝি জানে না। বছর ধরে জাভা মরিশাস থেকে আখ আনিয়ে চাষ করলুম। সরকারি কৃষি বিভাগের কর্তৃপক্ষের পরামর্শে যত রকমের কর্ষণ বর্ষণ হতে পারে তার কিছুই বাকি রাখিনি। অবশেষে তার থেকে ফসলটা কি হলো? সে আমার এলাকায় চাষিদের চাপা অট্টহাস্য। আজও সেটা চাপা রয়ে গেছে। তারপরে সরকারি কৃষি পত্রিকা তর্জমা করে যখন ওদের কাছে জাপানি শিম কিংবা বিদেশি কাপাসের চাষের কথা বলতে গেছি, তখন দেখতে পেয়েছি সে পুরনো চাপা হাসি আর চাপা থাকে না। দেশে তখন দেশসেবকদের কোনো সারা শব্দ ছিল না। বন্দে মাতরং মন্ত্র তখন নীরব। আর সেই যে আমার কলের জাহাজ, দূর হোক সেসব কথা, তুলে লাভ কি? দেশ হিতের যে আগুন ওরা জ্বালালে তাতে আমারই কুশপুত্তলি দগ্ধ হয়ে যদি থামে, তবে তো রক্ষা। এ কি খবর? আমাদের চাকুয়ার কাছারিতে ডাকাতি হয়ে গেছে। কাল রাত্রে সদর খাজনার ৭,৫০০ টাকার এক কিস্তি সেখানে জমা হয়েছিল। আজ ভোরে নৌকো করে আমাদের সদরে রওনা হবার কথা। পাঠাবার সুবিধা বলে নায়েব ট্রেজারি থেকে টাকা ভাঙিয়ে ১০-২০ টাকা নোট করে তারাবন্দি করে রেখেছিল। অর্ধেক রাত্রে ডাকাতের দল বন্দুক পিস্তল নিয়ে মালখানা লুটেছে। কাসেম সর্দার পিস্তলের গুলি খেয়ে জখম হয়েছে। আশ্চর্যের বিষয়, এই ডাকাতেরা কেবল ৬,০০০ টাকা নিয়ে বাকি ১,৫০০ টাকা নোট ঘরের মধ্যে ছড়িয়ে ফেলে চলে এসেছে। অনায়াসে সব টাকাই নিয়ে আসতে পারত। যাই হোক, ডাকাতের পালা শেষ, এবার পুলিশের পালা আরম্ভ হবে। টাকা তো গেছেই, এখন শান্তিও থাকবে না। বাড়ির ভিতরে গিয়ে দেখি সেখানে খবর রটে গেছে। মেজরানী এসে বললেন, ঠাকুরপো, এ কি সর্বনাশ! আমি উড়িয়ে দেবার জন্য বললুম, সর্বনাশের এখনো অনেক বাকি আছে, এখনো কিছুকাল খেয়ে পড়ে কাটাতে পারবো। না ভাই, ঠাট্টা নয়, তোমারই উপর এদের এত রাগ কেন? ঠাকুরপো, তুমি না হয় ওদের দিকে একটু মন রেখেই চলো না ভাই। দেশশুদ্ধ লোককে কি, দেশশুদ্ধ লোকের খাতিরে দেশকে শুদ্ধ মজাতে পারবো না তো। এই সেদিন দেখলুম নদীর ধারে তোমাকে নিয়ে ওরা এক কাণ্ড করে বসেছে। ছি 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 ছি, আমি তো ভয়ে মরি। ছোট রানী মেমের কাছে পড়েছে, ওর তো ভয় ডর নেই। আমি কেনারাম পুরুতকে ডাকিয়ে শাস্তি সন্তয়নের বন্দোবস্ত করে দিয়ে তবে বাঁচি। আমার মাথা খাও ঠাকুরপো, তুমি কলকাতা চলে যাও। এখানে থাকলে ওরা কোন দিন কি করে বসে। মেজরানী দিদির ভয় ভাবনা আজ আমার প্রাণে সুধা বর্ষণ করলে। অন্নপূর্ণা, তোমাদের হৃদয়ের দ্বারে আমাদের ভিক্ষা কোনো দিন খুঁজবে না। ঠাকুরপো, তোমার শোবার ঘরের পাশে ওই যে টাকাটা রেখেছ, ওটা ভালো করছো না। কোন দিক থেকে ওরা খবর পাবে, আর শেষকালে আমি টাকার জন্য ভাবি নে ভাই, কি জানি। আমি মেজরানীকে ঠান্ডা করবার জন্য বললুম, আচ্ছা, ও টাকাটা বের করে এখনই আমাদের খাজাঞ্চি খানায় পাঠিয়ে দিচ্ছি। পরশুদিনই কলকাতার ব্যাংকে জমা করে দিয়ে আসব। এই বলে শোবার ঘরে ঢুকে দেখি পাশের ঘর বন্ধ। দরজা ধাক্কা দিতেই ভিতর থেকে বিমলা বললে, আমি কাপড় ছাড়ছি। মেজরানী বললেন, এই সকালবেলাতেই ছোট রানীর সাজ হচ্ছে? অবাক করলে। আজ বুঝি ওদের বন্দে মাতরমের বৈঠক বসবে? ওলো, ও দেবী চৌধুরানী, লুটের মাল বোঝাই হচ্ছে নাকি? আর একটু পরে এসে সব ঠিক করা যাবে। এই বলে বাইরে এসে দেখি সেখানে পুলিশ ইন্সপেক্টর উপস্থিত। জিজ্ঞাসা করলুম, কিছু সন্ধান পেলেন? সন্দেহ তো করছি। কাকে? ওই কাশেম সর্দারকে। সে কি কথা? ওই তো জখম হয়েছে। জখম কিছু নয়,
পায়ের চামড়া ঘেঁষে একটুখানি রক্ত পড়েছে, সেও নিজেরই কীর্তি। কাসেমকে আমি কোনো মতেই সন্দেহ করতে পারিনি, ও বিশ্বাসী। বিশ্বাসী সে কথা মানতে রাজি আছি, কিন্তু তাই বলি যে চুরি করতে পারে না তা বলা যায় না। এও দেখেছি 25 বৎসর যে লোক বিশ্বাস রক্ষা করে এসেছে, সেও একদিন হঠাৎ। তা যদি হয় আমি ওকে ছেড়ে দিতে পারবো না। আপনি দেবেন কেন? যার হাতে দেবার ভার সেই দেবে। কাসেম 6,000 টাকা নিয়ে বাকি টাকাটা ফেলে রাখলো কেন? ওই ধোকাটা মনে জন্ম দেবার জন্যেই। আপনি যাই বলুন, লোকটা পাকা। ও আপনাদের কাছারিতে পাহারা দেয়। এদিকে কাছাকাছি এ অঞ্চলে যত চুরি ডাকাতি হয়েছে, নিশ্চয় তার মূলে ওই আছে। লাঠিয়ালরা 25-30 মাইল দূরে ডাকাতি সেরে এক রাত্রি কেমন করে ফিরে এসে মনিবের কাছারিতে হাজরি লেখাতে পারে, ইন্সপেক্টর তার অনেক দৃষ্টান্ত দেখালেন। আমি জিজ্ঞাসা করলুম, কাসেমকে এনেছেন? না, সে থানায় আছে, এখনই ডেপুটি বাবু তদন্ত করতে আসবেন। আমি তাকে দেখতে চাই। কাসেমের সঙ্গে দেখা হবা মাত্র সে আমার পা জড়িয়ে ধরে কেঁদে বললে, খোদার কসম মহারাজ, আমি এ কাজ করিনি। কাসেম, আমি তোমাকে সন্দেহ করি নে, ভয় নেই তোমার, বিনা দোষে তোমার শাস্তি ঘটতে দেব না। কাসেম ডাকাতদের ভালো বর্ণনা করতে পারলে না, কেবল খুবই অত্যুক্তি করতে লাগলো। 400-500 লোক, এত বড় বড় বন্দুক তলোয়ার ইত্যাদি। বুঝলুম এ সমস্ত বাজে কথা, হয় ভয়ের দৃষ্টিতে সব বেড়ে উঠেছে, নয় পরাজয়ের লজ্জা চাপা দেবার জন্য বাড়িয়ে তুলছে। ওর ধারণা হরিশ কুণ্ডুর সঙ্গে আমার শত্রুতা এ তারই কাজ। এমনকি তাদের একরাম সর্দারের গলার আওয়াজ স্পষ্ট শুনতে পেয়েছে বলে তার বিশ্বাস। আমি বললুম, দেখ কাসেম, আন্দাজের উপর ভর করে খবরদার পরের নাম জড়াস নে। হরিশ কুণ্ডু এর মধ্যে আছে কিনা সে কথা বানিয়ে তোলবার ভার তোর উপরে নেই। বাড়ি ফিরে এসে মাস্টারমশাইকে ডেকে পাঠালুম। তিনি মাথা নেড়ে বললেন, আর কল্যাণ নেই। ধর্মকে সরিয়ে দিয়ে দেশকে তার জায়গায় বসিয়েছি। এখন দেশের সমস্ত পাপ উদ্ধত হয়ে ফুটে বেরোবে, তার আর কোনো লজ্জা থাকবে না। আপনি কি মনে করেন এ কাজ? আমি জানি নে, কিন্তু পাপের হাওয়া উঠেছে। দাও দাও, তোমার এলাকা থেকে ওদের এখনই বিদায় করে দাও। আর একদিন সময় দিয়েছি, পরশু এরা সব যাবে। দেখো, আমি একটা কথা বলি, বিমলাকে তুমি কলকাতায় নিয়ে যাও। এখান থেকে তিনি বাইরেটাকে সংকীর্ণ করে দেখছেন। সব মানুষের সব জিনিসের ঠিক পরিমাণ বুঝতে পারছেন না। ওকে তুমি একবার পৃথিবীটা দেখিয়ে দাও, মানুষকে, মানুষের কর্মক্ষেত্রকে উনি একবার বড় জায়গা থেকে দেখে নিন। আমিও ওই কথাই ভাবছিলাম, কিন্তু আর দেরি করো না। দেখো নিখিল, মানুষের ইতিহাস পৃথিবীর সমস্ত দেশকে, সমস্ত জাতকে নিয়ে তৈরি হয়ে উঠেছে। এই জন্য পলিটিক্সেও ধর্মকে বিকিয়ে দেশকে বাড়িয়ে তোলা চলবে না। আমি জানি ইউরোপ এ কথা মনের সঙ্গে মানে না, কিন্তু তাই বলেই যে ইউরোপই আমাদের গুরু, হে আমি মানব না। সত্যের জন্য মানুষ মরে, অমর হয়। কোনো জাতীয় যদি মরে, তাহলে মানুষের ইতিহাসে সেও অমর হবে। সেই সত্যের অনুভূতি জগতের মধ্যেই ভারতবর্ষেই খাঁটি হয়ে উঠুক, শয়তানের অভ্রভেদী অষ্টভাষীর মাঝখানে। কিন্তু বিদেশ থেকে কি পাপের মহামারী এসে আমাদের দেশে প্রবেশ করলে? সমস্ত দিন এইসব নানা হাঙ্গামায় কেটে গেল। শ্রান্ত হয়ে রাত্রে শুতে এলুম। সেই টাকাটা আজ বের না করে কাল সকালে বের করে নেব স্থির করেছি। রাত্রে কখন এক সময় ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার, একটা কিসের শব্দ যেন শুনতে পাচ্ছি। বুঝি কেউ কাঁদছে। থেকে থেকে বাদলা রাতের দমকা হাওয়ার মতো চোখের জলে ভরা এক একটা দীর্ঘ নিঃশ্বাস শুনতে পাচ্ছি।
আমার মনে হলো আমার এই ঘরটার বুকের ভিতরটার কান্না। আমার ঘরে আর কেউ নেই। বিমলা কিছুদিন থেকে কোনো একটা পাশের ঘরে শোয়। আমি বিছানা থেকে উঠে পড়লুম। আমরা এইসব সুখ দুঃখকে সংসারের সঙ্গে শাস্ত্রের সঙ্গে মিলিয়ে ভালো মন্দ একটা কিছু নাম দিয়ে চুকিয়ে ফেলে দিই, কিন্তু অন্ধকারের বক্ষ ভাসিয়ে দিয়ে এই যে ব্যথার উৎস উঠেছে, এর কি কোনো নাম আছে? এই নিশীথ রাত্রে এই লক্ষ কোটি তারার নিস্তব্ধতার মাঝখানে দাঁড়িয়ে আমি যখন ওর দিকে চেয়ে দেখলুম, তখন আমার মন সভয়ে বলে উঠলে, আমি একে বিচার করবার কে? হে প্রাণ, হে মৃত্যু, হে অসীম বিশ্ব, হে অসীম বিশ্বের ঈশ্বর, তোমাদের মধ্যে যে রহস্য রয়েছে আমি জোর হাতে তাকে প্রণাম করি। একবার ভাবলুম ফিরে যায়, কিন্তু পারলুম না। নিঃশব্দে বিমলার শিয়রের কাছে বসে তার মাথার উপর হাত রাখলুম। প্রথমটা তার সমস্ত শরীর কাঠের মতো শক্ত হয়ে উঠল। তারপরেই সেই কঠিনতা যেন ফেটে ভেঙে কান্না সহস্র ধারায় বয়ে যেতে লাগল। মানুষের হৃদয়ের মধ্যে এত কান্না যে কোথায় ধরতে পারে সে তো ভেবে পাওয়া যায় না। আমি আস্তে আস্তে বিমলার মাথায় হাত বোলাতে লাগলুম। তারপরে কখন এক সময়ে হাতড়ে হাতড়ে সে আমার পা দুটো টেনে নিল, বুকের উপরে এমনি করে চেপে ধরলে যে আমার মনে হলো সেই আঘাতে তার বুক ফেটে যাবে। বিমলার আত্মকথা। আজ সকালে অমূল্যর কলকাতা থেকে ফেরার কথা। বেহারাকে বলে রেখেছি সে এলেই যেন খবর দেয়, কিন্তু স্থির থাকতে পারছি না। বাইরে বৈঠকখানায় গিয়ে বসে রইলুম। অমূল্যকে যখন আমার গয়না বেচবার জন্য কলকাতায় পাঠালুম, তখন নিজের কথা ছাড়া আর কোনো কথা বুঝি মনেই ছিল না। এই কথা একবারও আমার বুদ্ধিতে এলোই না যে সে ছেলে মানুষ, এত টাকার গয়না কোথাও বেচতে গেলে সবাই তাকে সন্দেহ করবে। মেয়ে মানুষ আমরা এত অসহায় যে আমাদের নিজেদের বিপদ অন্যের ঘাড়ে না চাপিয়ে আমাদের যেন উপায় নেই। আমরা মরবার সময় 5 জনকে ডুবিয়ে মরি। বড় অহংকার করে বলেছিলুম অমূল্যকে বাঁচাবো। যে নিজে তলিয়ে যাচ্ছে সে নাকি অন্যকে বাঁচাতে পারে। হায় হায়, আমি বুঝি ওকে মারলুম। ভাই আমার, আমি তোর এমনি দিদি। যেদিন মনে মনে তোর কপালে ভাই ফোঁটা দিলুম, সেই দিনই বুঝি জম মনে মনে হাসলে। আমি যে অকল্যাণের বোঝাই নিয়ে ফিরছি আজ। আজ মনে হচ্ছে মানুষকে এক এক সময় যেন অমঙ্গলের প্লেগে ধরে। হঠাৎ কোথা থেকে বীজ এসে পড়ে তার এক রাত্রে মৃত্যু ঘনিয়ে আসে। সেই সময়ে সকল সংসার থেকে খুব দূরে কোথাও তাকে সরিয়ে রাখা যায় নাকি? স্পষ্ট দেখতে পাচ্ছি তার ছোঁয়াচ যে বড় ভয়ানক। সে যে বিপদের মশালের মতো নিজে পুড়তে থাকে সংসারে আগুন লাগাবার জন্যেই। 9টা বাজল। আমার কেবল মনে হচ্ছে অমূল্য বিপদে পড়েছে, ওকে পুলিশে ধরেছে। আমার গয়নার বাক্স নিয়ে থানায় গোলমাল পড়ে গেছে। কার বাক্স ও কোথা থেকে পেল তার জবাব তো শেষকালে আমাকেই দিতে হবে। সমস্ত পৃথিবীর লোকের সামনে কি জবাবটা দেব? মেজরানী, এতকাল তোমাকে বড় অবজ্ঞাই করেছি, আজ তোমার দিন এলো। তুমি আজ সমস্ত পৃথিবীর রূপ ধরে শোধ তুলবে। হে ভগবান, এইবার আমাকে বাঁচাও। আমার সমস্ত অহংকার ভাসিয়ে দিয়ে মেজরানীর পায়ের তলায় পড়ে থাকব। আর থাকতে পারলুম না। তখনই বাড়ির ভিতরে মেজরানীর কাছে গিয়ে উপস্থিত হলুম। তিনি তখন বারান্দায় রোদ্দুরে বসে পান সাজছেন, পাশে থাকো বসে। থাকোকে দেখে মুহূর্তের জন্য মনটা সংকুচিত হলো। তখনই সেটা কাটিয়ে নিয়ে মেজরানীর পায়ের কাছে পড়ে তার পায়ের ধুলো নিলুম। তিনি বলে উঠলেন, ও কি লো ছোট রানী, তোর কি হলো? হঠাৎ এত ভক্তি কেন? আমি বললুম, দিদি, আজ আমার জন্মতিথি। অনেক অপরাধ করেছি, আশীর্বাদ করো দিদি, আর যেন কোনোদিন তোমাদের দুঃখ না দিই।
আমার ভারী ছোট মন। বলেই তাকে আবার প্রণাম করে তাড়াতাড়ি উঠে এলুম। তিনি পিছন থেকে বলতে লাগলেন, বলি, ও ছুটি, তোর জন্মদিন এ কথা আগে বলিসনি কেন? আমার এখানে দুপুরবেলা তোর নেমন্তন্ন রইল, লক্ষ্মী বোন, ভুলিস নে। ভগবান এমন কিছু করো যাতে আজ আমার জন্মতিথি হয়। একেবারে নতুন হতে পারি নাকি? সব ধুয়ে মুছে আর একবার গোড়া থেকে পরীক্ষা করো প্রভু। বাইরে বৈঠকখানা ঘরে যখন ঢুকতে যাচ্ছি, এমন সময় সেখানে আজ সন্দীপ এসে উপস্থিত হলো। বিতৃষ্ণায় সমস্ত মনটা যেন বিষিয়ে উঠল। আজ সকালের আলোয় তার যে মুখ দেখলুম তাতে প্রতিভার জাদু একটুও ছিল না। আমি বলে উঠলুম, আপনি যান এখান থেকে। সন্দীপ হেসে বললে, অমূল্য তো নেই, এবারে বিশেষ কথার পালা যে আমার। পোড়া কপাল, যে অধিকার আমিই দিয়েছি সে অধিকার আজ ঠেকাই কি করে? বললুম, আমার একলা থাকবার দরকার আছে। রানী, আর একজন লোক ঘরে থাকলেও একলা থাকার ব্যাঘাত হয় না। আমাকে তুমি মনে করো না ভিড়ের লোক। আমি সন্দীপ, লক্ষ লোকের মাঝেও আমি একলা। আপনি আরেক সময় আসবেন, আজ সকালে আমি। অমূল্যর জন্য অপেক্ষা করছেন? আমি বিরক্ত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে যাবার উদ্যোগ করছি, এমন সময় সন্দীপ তার শালের ভিতর থেকে আমার গয়নার বাক্স বার করে ঠক করে পাথরের টেবিলের উপর রাখলে। আমি চমকে উঠলুম। বললুম, তাহলে অমূল্য যায়নি? কোথায় যায়নি? কলকাতায়। সন্দীপ একটু হেসে বললে, না, বাঁচলুম, আমার ভাইফোঁটা বাঁচল। আমি চোর, বিধাতার দণ্ড ওই পর্যন্তই পৌঁছক, অমূল্য রক্ষা পাক। সন্দীপ আমার মুখের ভাব দেখে বিদ্রুপ করে বললে, এত খুশি রানী? গয়নার বাক্সের এত দাম? তবে কোন প্রাণে এই গয়না দেবীর পুজোয় দিতে চেয়েছিলে? দিয়ে তো ফেলেছ, দেবতার হাত থেকে আবার কি ফিরিয়ে নিতে চাও? অহংকার মরতে মরতেও ছাড়ে না। ইচ্ছে হলো দেখিয়ে দিই, এ গয়নার পরে আমার সিকি পয়সার মমতা নেই। আমি বললুম, এই গয়নায় আপনার যদি লোভ থাকে নিয়ে যান না। সন্দীপ বললে, আজ বাংলাদেশে যেখানে যত ধন আছে সমস্তর পরেই আমার লোভ। লোভের মতো এত বড় মহৎ বৃত্তি কি আর কিছু আছে? পৃথিবীর যারা ইন্দ্রলোভ তাদের ঐরাবত। তাহলে এই সমস্ত গয়না আমার? এই বলে সন্দীপ বাক্সটি তুলে নিয়ে শালের মধ্যে ঢাকা দিতে অমূল্য ঘরের মধ্যে ঢুকল। তার চোখের গোড়ায় কালি পড়েছে, মুখ শুকনো, উস্কো খুস্কো চুল। একদিনেই তার তরুণ বয়সের লাবণ্য যেন ঝরে গিয়েছে। তাকে দেখবা মাত্রই আমার বুকের ভিতরটায় কামড়ে উঠল। অমূল্য আমার দিকে না তাকিয়ে একেবারে সন্দীপকে গিয়ে বললে, আপনি গয়নার বাক্স আমার তোরঙ্গ থেকে বের করে এনেছেন? গয়নার বাক্স তোমারই নাকি? না, কিন্তু তোরঙ্গ আমার। সন্দীপ হা হা করে হেসে উঠল, বললে, তোরঙ্গ সম্বন্ধে আমি তুমির ভেদ বিচার তো তোমার বড় সূক্ষ্ম হে অমূল্য। তুমিও মরবার আগে ধর্মপ্রচারক হয়ে মরবে দেখছি। অমূল্য চৌকির উপর বসে পড়ে দুই হাতে মুখ ঠেকে টেবিলের উপর মাথা রাখলে। আমি তার কাছে এসে তার মাথায় হাত রেখে বললুম, অমূল্য, কি হয়েছে? তখনই সে দাঁড়িয়ে উঠে বললে, দিদি, এই গয়নার বাক্স আমি নিজের হাতে তোমাকে এনে দেব এই আমার সাধ ছিল। সন্দীপবাবু তা জানতেন, তাই উনি তাড়াতাড়ি। আমি বললুম, কি হবে আমার ওই গয়নার বাক্স নিয়ে? ও যাক না, তাতে ক্ষতি কি? অমূল্য বিস্মিত হয়ে বললে, যাবে কোথায়? সন্দীপ বললে, এ গয়না আমার, এ আমার রানীর দেওয়া অর্ঘ্য। অমূল্য পাগলের মতো বলে উঠলে, না না না, কখনোই না দিদি, এ আমি তোমাকে ফিরিয়ে এনে দিয়েছি, এ তুমি আর কাউকে দিতে পারবে না। আমি বললুম, ভাই, তোমার দান চিরদিন আমার মনে রইল,
কিন্তু গয়নায় যার লোভ সে নিয়ে যাক না। অমূল্য তখন হিংস্র জন্তুর মতো সন্দীপের দিকে তাকিয়ে গুমড়ে গুমড়ে বললে, দেখুন সন্দীপবাবু, আপনি জানেন আমি ফাঁসিকে ভয় করি নে। এ গয়নার বাক্স যদি আপনি নেন। সন্দীপ বিদ্রুপের হাসি হাসবার চেষ্টা করে বললে, অমূল্য, তোমারও এতদিনে জানা উচিত তোমার শাসনকে আমি ভয় করি নে। মক্ষীরানী, এই গয়না আজ আমি নেব বলে আসিনি, তোমাকে দেব বলেই এসেছিলুম। কিন্তু আমার জিনিস তুমি যে অমূল্যর হাত থেকে নেবে সেই অন্যায় নিবারণ করবার জন্যই প্রথমে এ বাক্সে আমার দাবি স্পষ্ট করে তোমাকে দিয়ে বলিয়ে নিলুম। এখন আমার এই জিনিস তোমাকে আমি দান করি, এই রইল। এখন ওই বালকের সঙ্গে তুমি বোঝাপড়া করো, আমি চললুম। কিছুদিন থেকে তোমাদের মধ্যে বিশেষ কথা চলছে, আমি তার মধ্যে নেই। যদি কোনো বিশেষ ঘটনা ঘটে ওঠে আমাকে দোষ দিও না কিন্তু। অমূল্য, তোমার তোরঙ্গ, বই প্রভৃতি যা কিছু আমার ঘরে ছিল সমস্ত বাজারে তোমার বাসা ঘরে পাঠিয়ে দিয়েছি। আমার ঘরে তোমার কোনো জিনিস রাখা চলবে না। এই বলে সন্দীপ ঘর থেকে তাড়াতাড়ি চলে গেল। আমি বললুম, অমূল্য, তোমাকে আমার গয়না বিক্রি করতে দিয়ে অবধি আমার মনে শান্তি ছিল না। কেন দিদি? আমার ভয় হচ্ছিল এ গয়নার বাক্স নিয়ে পাছে তুমি বিপদে পড়ো, পাছে তোমাকে কেউ চোর বলে সন্দেহ করে ধরে। আমার সেই 6,000 টাকায় কাজ নেই। এখন আমার একটি কথা তোমাকে শুনতে হবে। এখনই তুমি বাড়ি যাও, যাও তোমার মায়ের কাছে। অমূল্য চাদরের ভিতর থেকে একটা পুটলি বের করে বললে, দিদি, 6,000 টাকা এনেছি। কোথায় পেলে? তার কোনো উত্তর না দিয়ে বললে, গিনির জন্য অনেক চেষ্টা করলুম, সে হলো না, তাই নোট এনেছি। অমূল্য, মাথা খাও, সত্যি করে বলো এ টাকা কোথায় পেলে? সে আপনাকে বলবো না দিদি। আমি চোখে যে অন্ধকার দেখতে লাগলুম। বললুম, কি কাণ্ড করেছ অমূল্য? এই টাকা কি? অমূল্য বলে উঠল, আমি জানি তুমি বলবে এ টাকা আমি অন্যায় করে এনেছি। আচ্ছা, তাই স্বীকার, কিন্তু যত বড় অন্যায় তত বড়ই দাম, সে দাম আমি দিয়েছি। এখন এ টাকা আমার। এ টাকার সমস্ত বিবরণ আমার আর শুনতে ইচ্ছে হলো না। শীতগুলো সংকুচিত হয়ে আমার সমস্ত শরীরকে যেন গুটিয়ে আনতে লাগলো। আমি বললুম, নিয়ে যাও অমূল্য, এ টাকা যেখান থেকে নিয়ে এসেছো এখনই সেখানে দিয়ে এসো। সে যে বড় শক্ত কথা দিদি। না না, শক্ত কথা নয় ভাই। কি কুক্ষণে তুমি আমার কাছে এসেছিলে। সন্দীপও তোমার যত বড় অনিষ্ট করতে পারেনি, আমি তাই করলুম। সন্দীপের নামটা যেন তাকে খোঁচা মারলে। সে বললে, সন্দীপ, তোমার কাছে এলুম বলেই তোকে চিনতে পেরেছি। জানো দিদি, তোমার কাছ থেকে সেদিন ও যে 6,000 টাকা গিনে নিয়ে গেছে, তার থেকে 1 পয়সাও খরচ করেনি। এখান থেকে গিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে রুমাল থেকে সমস্ত গিনি মেঝের উপর ঢেলে রাশ করে তুলে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। বললে, এ টাকা নয়, এ ঐশ্বর্য, পারিজাতের পাপড়ি, এ অলকাপুরীর বাঁশি থেকে সুরের মতো ঝরে পড়তে পড়তে শক্ত হয়ে উঠেছে। একে তো ব্যাংক নোট ভাঙানো চলে না। এ যে সুন্দরীর কণ্ঠহার হয়ে থাকার কামনা করছে। ওরে অমূল্য, তোরা একে স্থূল দৃষ্টিতে দেখিস নে। এ হচ্ছে লক্ষ্মীর হাসি, ইন্দ্রাণীর লাবণ্য। না না, ওই অরসিক নায়েবটার হাতে পড়বার জন্য এর সৃষ্টি হয়নি। দেখো অমূল্য, নায়েবটা নিছক মিথ্যা কথা বলেছে। পুলিশ সেই নৌকা চুরির কোনো খবর পায়নি। ও এই সুযোগে কিছু করে নিতে চায়। নায়েবের কাছ থেকে সেই চিঠি 3টে আদায় করতে হবে। আমি জিজ্ঞাসা করলুম, কেমন করে? সন্দীপ বললে, জোর করে, ভয় দেখিয়ে। আমি বললুম, রাজি আছি, কিন্তু ওই গিনিগুলো ফিরিয়ে দিতে হবে। সন্দীপ বললে, আচ্ছা সে হবে। কেমন করে ভয় দেখিয়ে নায়েবের কাছ থেকে সেই চিঠিগুলো আদায় করে পুড়িয়ে ফেলেছি সে অনেক কথা। সেই রাত্রেই আমি সন্দীপের কাছে এসে বলেছি, আর ভয় নেই, গিনিগুলো আমাকে দিন, কাল সকালেই আমি দিদিকে ফিরিয়ে দেব। সন্দীপ বললে, এ কোন মোহ তোমাকে পেয়ে বসলো?
এবার দিদির আঁচলে দেশ ঢাকা পড়ল বুঝি? বন্দে মাতরং, ঘোর কেটে যাক, ঘোর কেটে যাক। তুমি তো জানো দিদি, সন্দীপ কি মন্ত্র জানে। গিনি তার কাছে রইল। আমি অন্ধকার রাত্রে পুকুরের ঘাটের চাতালের উপর বসে বন্দে মাতরং জমতে রাখলুম। কাল যখন তুমি গয়না বেচতে দিলে, তখন সন্ধ্যার সময় আবার ওর কাছে গেলুম। বেশ বুঝলুম তখনও আমার উপরে রাগে জ্বলছে। সে রাগ প্রকাশ করলে না, বললে, দেখো, যদি আমার কোনো বাক্স এসে গিনি থাকে তো নিয়ে যাও, বলে আমার গায়ের উপর চাবির গোছাটা ফেলে দিলে। কোথাও নেই। আমি জিজ্ঞাসা করলুম, কোথায় রেখেছেন বলুন? সন্দীপ বললে, আগে তোমার মোহ ভাঙবে, তারপরে আমি বলবো, এখন নয়। আমি দেখলুম কিছুতেই তাকে নড়াতে পারবো না। তখন আমাকে অন্য উপায় নিতে হয়েছিল। এরপরেও ওকে এই ৬,০০০ টাকার নোট দেখিয়ে সেই গিনি কটা নেবার অনেক চেষ্টা করেছি। গিনি এনে দিচ্ছি বলে আমাকে ভুলিয়ে রেখে ও শোবার ঘর থেকে আমার তোরঙ্গ ভেঙে গয়নার বাক্স নিয়ে তোমার কাছে এসেছে। ও বাক্স তোমার কাছে আমাকে নিয়ে আসতে দিলে না। আবার বললে কি না, এই গয়না ওরই দান। আমাকে যে কতখানি বঞ্চিত করেছে সে আমি কাকে বলবো? এ আমি কখনো মাফ করতে পারবো না। দিদি, ওর মন্ত্র একেবারে ছুটে গেছে, তুমিই ছুটিয়ে দিয়েছ। আমি বললুম, ভাই আমার, আমার জীবন সার্থক হয়েছে, কিন্তু অমূল্য এখনো বাকি আছে। শুধু মায়া কাটালে হবে না, যে কালি মেখেছি সে ধুয়ে ফেলতে হবে। দেরি করো না অমূল্য, এখনই যাও। এ টাকা যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো, পারবে না লক্ষ্মী ভাই? তোমার আশীর্বাদে পারবো দিদি। এ শুধু তোমার একলার পাড়া নয় ভাই, এর মধ্যে আমারও যে পাড়া আছে। আমি মেয়ে মানুষ, বাইরের রাস্তা আমার বন্ধ, নইলে তোমাকে আমি যেতে দিতুম না, আমিই যেতুম। আমার পক্ষে এইটাই সবচেয়ে কঠিন শাস্তি যে আমার পাপ তোমাকে সামলাতে হচ্ছে। ও কথা বলো না দিদি, যে রাস্তায় চলেছিলাম সে তোমার রাস্তা নয়। সে রাস্তা দুর্গম বলেই আমার মনকে টেনেছিল। দিদি, এবার তোমার রাস্তায় ডেকেছ। এ রাস্তা আমার আরো 1000 গুণে দুর্গম হোক, কিন্তু তোমার পায়ের ধুলো নিয়ে জিতে আসব, কোনো ভয় নেই। তাহলে এ টাকা যেখান থেকে এনেছি সেখানেই ফিরিয়ে দিতে হবে, এই তোমার হুকুম? আমার হুকুম নয় ভাই, উপরের হুকুম। সে আমি জানি নে, সেই উপরের হুকুম তোমার মুখ দিয়ে এসেছে, এই আমার যথেষ্ট। কিন্তু দিদি, তোমার কাছে আমার নেমন্তন্ন আছে, সেইটা আজ আদায় করে তবে যাব। প্রসাদ দিতে হবে, তারপরে সন্ধ্যের মধ্যেই যদি পারি কাজ সেরে আসব। হাসতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে পড়ল। বললুম, আচ্ছা। অমূল্য চলে যেতেই আমার বুক দমে গেল। কোন মায়ের বাচ্চাকে বিপদে ভাসালুম? ভগবান, আমার পাপের প্রায়শ্চিত্ত এমন সর্বনেশে ঘটা করে কেন? এত লোকের নিমন্ত্রণ আমার একলাই কুলোই না? এত মানুষকে দিয়ে তার ভার বহন করাবে? আহা, ওই ছেলে মানুষকে কেন মারবে? তাকে ফিরে ডাকলুম, অমূল্য। আমার গলা এমন ক্ষীণ হয়ে বাজল যে সে শুনতে পেল না। দরজার কাছে গিয়ে আবার ডাকলুম, অমূল্য। তখন সে চলে গেছে। বেহারা, বেহারা। কি রানীমা? অমূল্যকে ডেকে দে। কি জানি, বেহারা অমূল্যর নাম বোধহয় জানে না, তাই সে একটু পরেই সন্দীপকে ডেকে নিয়ে এলো। ঘরে ঢুকেই সন্দীপ বললে, যখন তাড়িয়ে দিলে তখনই জানতুম ফিরে ডাকবে। যে চাঁদের টানে ভাটা, সেই চাঁদের টানেই জোয়ার। এমনি নিশ্চিত জানতুম তুমি ডাকবে যে আমি দরজার কাছে অপেক্ষা করে বসেছিলুম। যেমনি তোমার বেহারাকে দেখেছি অমনি সে কিছু বলবার পূর্বেই তাড়াতাড়ি বলে উঠলুম, আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। ভোজপুরিটা আশ্চর্য হয়ে হাঁ করে রইল, ভাবলে লোকটা মন্ত্রসিদ্ধ। মক্ষীরানী,
সংসারের সবচেয়ে বড় লড়াই এই মন্ত্রের লড়াই। সম্মোহনে সম্মোহনে কাটাকাটি। এর বান শব্দভেদী বান, আবার নিঃশব্দভেদী বানও বটে। এতদিন পরে এই লড়াইয়ে সন্দীপের সমকক্ষ মিলেছে। তোমার তুনে অনেক বান আছে রণরঙ্গিনী। পৃথিবীর মধ্যে দেখলুম কেবল তুমিই সন্দীপকে আপন ইচ্ছা মতো ফেরাতে পারলে, আবার আপন ইচ্ছা মতে টেনে আনলে। শিকার তো এসে পড়ল, এখন একে নিয়ে কি করবে বলো? একেবারে নিঃশেষে মারবে না তোমার খাঁচায় পুরে রাখবে? কিন্তু আগে থাকতে বলে রাখছি রানী, এই জীবটিকে বধ করাও যেমন শক্ত, বন্ধ করাও তেমনি। অতএব দিব্য অস্ত্র তোমার হাতে যা আছে তার পরীক্ষা করতে বিলম্ব করো না। সন্দীপের মনের ভিতরে একটা পরাভাবের সংশয় এসেছে বলে সে আজ এমন অনর্গল বকে গেল। আমার বিশ্বাস ও জানতো আমি অমূল্যকেই ডেকেছি। বেহারা খুব সম্ভব তারই নাম বলেছিল। ও তাকে ফাঁকি দিয়ে নিজে এসে উপস্থিত হয়েছে। আমাকে বলতে দেবার সময় দিলে না যে ওকে ডাকিনি, অমূল্যকে ডেকেছি। কিন্তু আস্ফালন মিথ্যে, এবার দুর্বলকে দেখতে পেয়েছি। এখন আমার জয়লব্ধ জায়গাটির সুচাগ্র ভূমিও ছাড়তে পারবো না। আমি বললুম, সন্দীপবাবু, আপনি গল গল করে এত কথা বলে যান কেমন করে? আগে থাকতে বুঝি তৈরি হয়ে আসেন? এক মুহূর্তে সন্দীপের মুখ রাগে লাল হয়ে উঠল। আমি বললুম, শুনেছি কথকদের খাতায় নানা রকমের লম্বা লম্বা বর্ণনা লেখা থাকে, যখন যেটা যেখানে দরকার খাটিয়ে দেয়। আপনার সেরকম খাতা আছে নাকি? সন্দীপ চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, বিধাতার প্রসাদে তোমাদের তো হাবভাব ছলাকলার অন্ত নেই। তার উপরেও দর্জির দোকান, শ্যাকরার দোকান তোমাদের সহায়। আর বিধাতা কি আমাদেরই এমনই নিরস্ত করে রেখেছেন যে? আমি বললুম, সন্দীপবাবু, খাতা দেখে আসুন, এই কথাগুলো ঠিক হচ্ছে না। দেখছি এক একবার আপনি উল্টোপাল্টা বলে বসেন। খাতা মুখস্থর ওই একটা মস্ত দোষ। সন্দীপ আর থাকতে পারলে না, একেবারে গর্জে উঠল। তুমি তুমি আমাকে অপমান করবে? তোমার কি না আমার কাছে ধরা পড়েছে বলো তো? তোমার যে... ওর মুখ দিয়ে আর কথা বেরোলো না। সন্দীপ যে মন্ত্র ব্যবসায়ী, মন্ত্র যে মুহূর্তে খাটে না সেই মুহূর্তে আর ওর জোর নেই। রাজা থেকে একেবারে রাখাল হয়ে যায়। দুর্বল, দুর্বল। ও যতই রূঢ় হয়ে উঠে কর্কশ কথা বলতে লাগলো, ততই আনন্দে আমার বুক ভরে উঠল। আমাকে বাঁধবার নাগপাশর ফুরিয়ে গেছে, আমি মুক্তি পেয়েছি। বাঁচা গেছে, বাঁচা গেছে। অপমান করো, আমাকে অপমান করো, এইটাই তোমার সত্য। আমাকে স্তব করো না, সেইটাই মিথ্যা। এমন সময় আমার স্বামী ঘরের মধ্যে এলেন। অন্যদিন সন্দীপ মুহূর্তেই আপনাকে যেরকম সামলে নেয়, আজ আর তার সে শক্তি ছিল না। আমার স্বামী তার মুখের দিকে চেয়ে একটু আশ্চর্য হলেন। আগে হলে আমি এতে লজ্জা পেতুম, কিন্তু স্বামী যাই মনে করুন না কেন, আজ আমি খুশি হলুম। আমি এই দুর্বলকে দেখে নিতে চাই। আমরা দুজনেই স্তব্ধ হয়ে রইলুম দেখে আমার স্বামী একটু ইতস্তত করে চৌকিতে বসলেন। বললেন, সন্দীপ, আমি তোমাকে খুঁজছিলুম, শুনলুম এই ঘরেই আছো। সন্দীপ কথাটার উপর একটু বিশেষ ঝোঁক দিয়ে বললেন, হ্যাঁ, মক্ষীরানী সকালেই আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আমি যে মৌচাকের দাসমক্ষিকা, কাজেই হুকুম শুনেই সব কাজ ফেলে চলে আসতে হলো। স্বামী বললেন, কাল কলকাতায় যাচ্ছি, তোমাকে যেতে হবে। কেন বলো দেখি? আমি কি তোমার অনুচর নাকি? আচ্ছা, তুমি কলকাতায় চলো, আমি তোমার অনুচর হব। কলকাতায় আমার কাজ নেই, সেজন্য তো কলকাতা যাওয়া তোমার দরকার। এখানে তোমার বড্ড বেশি কাজ। আমি তো নড়ছি না। তাহলে তোমাকে নাড়াতে হবে। জোর? হ্যাঁ, জোর। আচ্ছা বেশ, নড়ব। কিন্তু জগৎটা তো কলকাতা আর তোমার এলাকা এই দুই ভাগে বিভক্ত নয়। ম্যাপে আরো জায়গা আছে। তোমার গতিক দেখে মনে হয়েছিল জগতে আমার এলাকা ছাড়া আর কোনো জায়গাই নেই। সন্দীপ তখন উঠে দাঁড়িয়ে বললে,
মানুষের এমন অবস্থা আসে যখন সমস্ত জগৎ এতটুকু জায়গায় এসে ঠেকে। তোমার এই বৈঠকখানাটির মধ্যে আমার বিশ্বকে আমি প্রত্যক্ষ করে দেখেছি, সেই জন্যই এখান থেকে নড়িনে। মক্ষীরানী, আমার কথা এরা কেউ বুঝতে পারবে না, হয়তো তুমিও বুঝবে না। আমি তোমাকে বন্দনা করি, আমি তোমারই বন্দনা করতে চললুম। তোমাকে দেখার পর থেকে আমার মন্ত্র বদল হয়ে গেছে। বন্দে মাতরং নয়, বন্দে প্রিয়াং, বন্দে মোহিনীং। মা আমাকে রক্ষা করেন, প্রিয়া আমাদের বিনাশ করে। বড় সুন্দর সেই বিনাশ। সেই মরণ নৃত্যের নূপুর ঝঙ্কার বাজিয়ে তুলেছ আমার হৃৎপিণ্ডে। এই কোমল সুজলা সুফলা মলয়জ শীতলা বাংলাদেশের রূপ তুমি তোমার এই ভক্তের চোখে এক মুহূর্তে বদলে দিয়েছ। দয়া মায়া তোমার নেই গো। এসেছ মোহিনী, তুমি তোমার বিষ পাত্র নিয়ে। সেই বিষ পান করে সেই বিষে জর্জর হয়ে হয় মরব, নয় মৃত্যুঞ্জয় হব। মাতার দিন আজ নেই। প্রিয়া প্রিয়া প্রিয়া, দেবতা, স্বর্গ, ধর্ম, সত্য সব তুমি তুচ্ছ করে দিয়েছ। পৃথিবীর আর সমস্ত সম্বন্ধ আজ ছায়া। নিয়ম সংযমের সমস্ত বন্ধন আজ ছিন্ন। প্রিয়া প্রিয়া প্রিয়া, তুমি যে দেশে দুটি পা দিয়ে দাঁড়িয়েছ, তার বাইরে সমস্ত পৃথিবীতে আগুন ধরিয়ে দিয়ে তারই ছায়ের উপর আনন্দে তাণ্ডব নৃত্য করতে পারি। এরা ভালো মানুষ, এরা অত্যন্ত ভালো। এরা সবার ভালো করতে চায়, যেন সবাই সত্য। কখনোই না, এমন সত্য বিশ্বের কোথাও নেই। এই আমার একমাত্র সত্য। বন্দনা করি তোমাকে। তোমার প্রতি নিষ্ঠা আমাকে নিষ্ঠুর করেছে। তোমার পরে ভক্তি আমার মধ্যে প্রলয়ের আগুন জ্বালিয়েছে। আমি ভালো নই, আমি ধার্মিক নই, আমি এই পৃথিবীতে কিছুই মানি নে। আমি যাকে সকলের চেয়ে প্রত্যক্ষ করতে পেরেছি, কেবলমাত্র আমি তাকেই মানি। আশ্চর্য, আশ্চর্য! এই কিছু আগেই আমি একে সমস্ত মন দিয়ে ঘৃণা করছিলুম। যাকে ছাই বলে দেখেছিলুম, তার মধ্যে থেকে আগুন জ্বলে উঠেছে। এ একেবারে খাঁটি আগুন, তাতে কোনো সন্দেহ নেই। বিধাতা এমন করে মিশিয়ে কেন মানুষ তৈরি করেন? সে কি কেবল তার অলৌকিক ইন্দ্রজাল দেখাবার জন্যে? আধ ঘন্টা আগেই আমি মনে মনে ভাবছিলুম, এই মানুষটাকে একদিন রাজা বলে ভ্রম করেছিলাম বটে, কিন্তু যে যাত্রা দলের রাজা তা নয়, তা নয়। যাত্রা দলের পোশাকের মধ্যেও এক এক সময় রাজা লুকিয়ে থাকে। এর মধ্যে অনেক লোভ, অনেক স্থূল, অনেক ফাঁকি আছে, স্তরে স্তরে মাংসের মধ্যে ঢাকা। কিন্তু তবু আমরা জানি নে, আমরা শেষ কথাটাকে জানি নে। এইটাই স্বীকার করা ভালো। আপনাকেও জানি নে। মানুষ বড় আশ্চর্য। তাকে নিয়ে কি প্রচণ্ড রহস্যই তৈরি হয়েছে, তা সেই রুদ্র দেবতাই জানেন। মাঝের থেকে দগ্ধ হয়ে গেলুম। প্রলয়, প্রলয়ের দেবতাই শিব। তিনিই আনন্দময়, তিনি বন্ধন মোচন করবেন। কিছুদিন থেকে বারে বারে মনে হচ্ছে আমার দুটো বুদ্ধি আছে। আমার একটা বুদ্ধি বুঝতে পারছে সন্দীপের এই প্রলয় রূপ ভয়ঙ্কর, আর এক বুদ্ধি বলছে এই তো মধুর। জাহাজ যখন ডোবে তখন চারদিকে যারা সাঁতার দেয় তাদের টেনে নেয়। সন্দীপ যেন সেই মরণের মূর্তি। ভয় ধরাবার আগেই ওর প্রচণ্ড টান এসে ধরে। সমস্ত আলো, সমস্ত কল্যাণ থেকে, আকাশের মুক্তি থেকে, নিঃশ্বাসের বাতাস থেকে, চিরদিনের সঞ্চয় থেকে, প্রতিদিনের ভাবনা থেকে, চোখের পলকে একটা নিবিড় সর্বনাশের মধ্যে একেবারে লোপ করে দিতে চায়। কোন মহামারী দূত হয়ে এসেছে, অশিব মন্ত্র পড়তে পড়তে রাস্তা দিয়ে চলেছে, আর ছুটে আসছে দেশের সব বালকরা, সব যুবকরা। বাংলাদেশের হৃদয়পদ্মে যিনি মা বসে আছেন, তিনি কেঁদে উঠেছেন। তার অমৃত ভাণ্ডারের দরজা ভেঙে ফেলে এরা সেখানে মদের ভাণ্ড নিয়ে পান সভা বসিয়েছে। ধুলার উপরে ঢেলে ফেলতে চাই সব সুধা, চুরমার করতে চাই চিরদিনের সুধা পাত্র। সবই বুঝলুম, কিন্তু মোহকে তো ঠেকিয়ে রাখতে পারিনে। সত্যের কঠোর তপস্যার পরীক্ষা করবার জন্য সত্যদেবেরই এই কাজ। মাতলামি স্বর্গের সাজ পরে এসে তাপসীদের সামনে নৃত্য করতে থাকে। বলে তোমরা মূঢ়, তপস্যায় সিদ্ধি হয় না, তার পথ দীর্ঘ, তার কাল মন্থর। তাই বজ্রধারী আমাকে পাঠিয়েছেন। আমি তোমাদের বরণ করব। আমি সুন্দরী, আমি মত্ততা,
আমার আলিঙ্গনেই নিমেষের মধ্যে সমস্ত সিদ্ধি। একটুখানি চুপ করে থেকে সন্দীপ আবার আমাকে বললে, এবার দূরে যাবার সময় এসেছে দেবী। ভালোই হয়েছে, তোমার কাছে আসার কাজ আমার হয়ে গেছে। তারপরেও যদি থাকি তাহলে একে একে আবার সব নষ্ট হয়ে যাবে। পৃথিবীতে যা সকলের চেয়ে বড় তাকে লোভে পড়ে সস্তা করতে গেলেই সর্বনাশ ঘটে। মুহূর্তের অন্তরে যা অনন্ত তাকে কালের মধ্যে ব্যপ্ত করতে গেলেই সীমাবদ্ধ করা হয়। আমরা সেই অনন্তকে নষ্ট করতে বসেছিলুম। ঠিক এমন সময়ে তোমারই বজ্র উদ্যত হলো। তোমার পূজাকে তুমি রক্ষা করলে, আর তোমার এই পূজারীকেও। আজ আমার এই বিদায়ের মধ্যেই তোমার বন্দনা সকলের চেয়ে বড় হয়ে উঠল। দেবী, আমিও আজ তোমাকে মুক্তি দিলুম। আমার মাটির মন্দিরে তোমাকে ধরছিল না। এ মন্দির প্রত্যেক পলকে ভাঙবে ভাঙবে করছিল। আজ তোমার বড় মূর্তিকে বড় মন্দিরে পূজা করতে চললুম। তোমার কাছ থেকে দূরেই তোমাকে সত্য করে পাব। এখানে তোমার কাছ থেকে প্রশ্রয় পেয়েছিলুম, সেখানে তোমার কাছ থেকে বর পাব। টেবিলের উপর আমার গয়নার বাক্স ছিল। আমি সেটা তুলে ধরে বললুম, আমার এই গয়না আমি তোমার হাত দিয়ে যাকে দিলুম তার চরণে তুমি পৌঁছে দিও। আমার স্বামী চুপ করে রইলেন। সন্দীপ বেরিয়ে চলে গেল। অমূল্যর জন্য নিজের হাতে খাবার তৈরি করে বসেছিলুম। এমন সময় মেজরানী এসে বললেন, খিলো ছুটু, নিজের জন্মতিথিতে নিজেকে খাবার উজুগ হচ্ছে বুঝি? আমি বললুম, নিজেকে ছাড়া আর কাউকে খাওয়াবার নেই নাকি? মেজরানী বললেন, আজ তো তোর খাওয়াবার কথা নয়, আমরা খাওয়াবো। সেই জোগাড়ও তো করছিলুম, এমন সময় খবর শুনে পিলে চমকে গেল। আমাদের খুন কাছারিতে নাকি 500-600 ডাকাত পড়ে 6000 টাকা লুটে নিয়েছে। লোকে বলছে এইবার তারা আমাদের বাড়ি লুট করতে আসবে। এই খবর শুনে আমার মনটা হালকা হলো। এ তবে আমাদেরই টাকা। তখনই অমূল্যকে ডাকিয়ে বলি, এই 6000 টাকা এখানেই আমার সামনে আমার স্বামীর হাতে সে ফিরিয়ে দিক। তারপরে আমার যা বলবার সে আমি তাকে বলবো। মেজরানী আমার মুখের ভাব লক্ষ্য করে বললেন, অবাক করলে, তোর মনে একটুও ভয় ডর নেই? আমি বললুম, আমাদের বাড়ি লুট করতে আসবে এ আমি বিশ্বাস করতে পারি নে। বিশ্বাস করতে পারো না? কাচারি লুট করতে আসবে এইটাই বা কে বিশ্বাস করতে পারত? কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে পুলি পিঠের মধ্যে নারকেলের পুর দিতে লাগলুম। আমার মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে তিনি বললেন, যাই ঠাকুরপোকে ডেকে পাঠায়। আমাদের এই 6000 টাকা এখনই বের করে নিয়ে কলকাতায় পাঠাতে হবে, আর দেরি করা নয়। এই বলে তিনি চলে যেতে আমি পিঠের বারকোষ সেইখানে আলগা ফেলে রেখে তাড়াতাড়ি সেই লোহার সিন্দুকের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলুম। আমার স্বামীর এমনি ভোলা মন যে দেখি তার যে জামার পকেটে চাবি থাকে, সে জামাটা তখনও আয়নায় ঝুলছে। চাবি ডিং থেকে লোহার সিন্দুকের চাবিটা খুলে আমার জ্যাকেটের মধ্যে লুকিয়ে ফেললুম। এমন সময় বাইরে থেকে দরজায় ধাক্কা পড়ল। বললুম, কাপড় ছাড়ছি। শুনতে পেলুম মেজরানী বললেন, এই কিছু আগে দেখি পিঠে তৈরি করছে, আবার এখনই সাজ করা ধুম পড়ে গেল। কতদিন নাই যে দেখব, আজ বুঝি ওদের বন্দে মাতরমের বৈঠক বসবে। ওলো ও দেবী চৌধুরানী, লুটের মাল বোঝাই হচ্ছে নাকি? কি মনে করে একবার আস্তে আস্তে লোহার সিন্দুকটা খুললুম। বোধহয় মনে ভাবছিলুম যদি সমস্তটা স্বপ্ন হয়, যদি হঠাৎ সেই ছোট দেরাজটা টেনে খুলতেই দেখি সেই কাপড়ের মোড়কগুলি ঠিক তেমনিই সাজানো রয়েছে। হায় রে, বিশ্বাসঘাতকের নষ্ট বিশ্বাসের মতোই সব শূন্য। মিছিমিছি কাপড় ছাড়তেই হলো, কোনো দরকার নেই, তবু নতুন করে চুল বাঁধলুম। মেজরানীর সঙ্গে দেখা হতেই তিনি যখন জিজ্ঞাসা করলেন, বলি এত সাজ কিসের? আমি বললুম, জন্মতিথির। মেজরানী হেসে বললেন, একটা কিছু ছুতো পেলেই অমনি সাজ। ঢের দেখেছি, তোর মতো এমন ভাবুনে দেখিনি।
অমূল্যকে ডাকবার জন্য বেহারার খোঁজ করছি। এমন সময় সে এসে পেন্সিলে লেখা একটা ছোট্ট চিঠি আমার হাতে দিলে। তাতে অমূল্য লিখেছে, দিদি, খেতে ডেকেছিলে কিন্তু সবুর করতে পারলুম না। আগে তোমার আদেশ পালন করে আসি, তারপর তোমার প্রসাদ গ্রহণ করব। হয়তো ফিরে আসতে সন্ধ্যা হবে। অমূল্য কার হাতে টাকা ফেরাতে চলল, আবার কোন জালের মধ্যে নিজেকে জড়াতে গেল। আমি তাকে তীরের মতো কেবল ছুঁড়তেই পারি, কিন্তু লক্ষ্য ভুল হলে তাকে আর কোনো মতে ফেরাতে পারি নে। এই অপরাধের মূলে যে আমি আছি, এই কথাটা এখনই স্বীকার করা আমার উচিত ছিল, কিন্তু মেয়েরা সংসারে বিশ্বাসের উপরই বাস করে। সেই যে তাদের জগৎ, সেই বিশ্বাসকে লুকিয়ে ফাঁকি দিয়েছি। এই কথাটা জানিয়ে তারপরে সংসারে টিকে থাকা আমার পক্ষে বড় কঠিন। যা আমরা ভাঙব, ঠিক তার উপরেই যে আমাদের দাঁড়াতে হবে। সেই ভাঙা জিনিসের খোঁচা নড়তে নড়তে আমাদের প্রতি মুহূর্তেই বাজতে থাকবে। অপরাধ করা শক্ত নয়, কিন্তু সেই অপরাধের সংশোধন করা মেয়েদের পক্ষে যত কঠিন, এমন আর কারো নয়। কিছুদিন থেকে আমার স্বামীর সঙ্গে বেশ সহজে কথাবার্তা করার প্রণালীটা বন্ধ হয়ে গেছে। তাই হঠাৎ এত বড় একটা কথা কেমন করে এবং কখন যে তাকে বলবো তা কিছুতেই ভেবে পেলুম না। শেষ হল ঘরে বাইরে উপন্যাসের ৫ম পর্ব। পরের পর্ব নিয়ে ফিরছি খুব শিগগিরই। ততদিন আপনি শুনুন গল্পের ক্যারাভ্যান।